বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের জন্ম হয় 1888 সালের 2রা সেপ্টেম্বর। সাহিত্য জগতে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বিমল কুমার, জয়ন্ত মানিক এদের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এছাড়াও মানুষের গন্ধ পাই, হারাধনের দ্বীপ, অদৃশ্য মানুষ প্রভৃতি কালজয়ী উপন্যাসের জন্য আজও তিনি অমর। আজ তার 136তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি অশেষ শ্রদ্ধা জানিয়ে আমাদের একটি বিশেষ নিবেদন। তার রচিত 6টি ছোট গল্প নিয়ে আমাদের আজকের পরিবেশনা আতঙ্ক। 6টি ভিন্ন স্বাদের ভূতের গল্প শুধুমাত্র আপনাদের জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের পরিবেশনা আতঙ্কর প্রথম গল্প, কামরা আর আমরা। ওরে, আজ অগস্ত্য যাত্রা, আজকে বিদেশে যেতে নেই। সুটকেসটা গোছাতে গোছাতে আমি বললাম, আচ্ছা কেন বলো দেখি, আজ বিদেশে গেলে কি হয়? আজ গিয়ে যাত্রা করে অগস্ত্যমুনি আর ফিরে আসেননি। অগস্ত্যমুনির বউ ভারী কদল করত, তার ভয়েই এই আসি বলে তিনি পিঠ টান দিয়েছিলেন। তুমি ভেবো না। কই, শাস্ত্রে তো সে কথা লেখা নেই। শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমুনির বউ যে মানহানির মামলা করে শাস্ত্রকারকে জব্দ করে দিতেন, কাজেই শাস্ত্রকররা সে কথা চেপে গিয়েছেন। না রে না, বিন্ধ্য পাহাড়। থাক মা, ও গল্প আমিও জানি। তোমার কোনো ভয় নেই মা, মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসবই। তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? এই নাও একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো দেখি। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম। এ সময়ে কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায়ে নমস্কার। সে যে কি বেড়াতে যাওয়া না নরক যন্ত্রণা ভোগ করা, যে যায় তারাই জানে। প্রথমেই আমাদের বেনারসে যাওয়ার কথা, সেখানে গিয়ে পৌঁছাবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে, কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিলে। খানিকক্ষণ পরে অন্ধকারেই যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ ঘুমে জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। কে যেন আমার পা ধরে নাড়া দিচ্ছে। ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধড়মড় করে উঠে বসল। আমি বললুম, হে যতীন, আমার ঘুম ভাঙালে কেন? আমিও তোমাকে ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে চাই। তার মানে? হ্যাঁ, তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। হ্যাঁ, সে কি হে, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলুম, তুমি তো আমার গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। বাহ, বেশ লোক যা হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পা নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকে তুমি ধাক্কা মেরেছ। আচ্ছা, আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? গাড়িতে আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলে কে? চোর টোর আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলুম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলুম কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এবং আমাদের মোটঘাটগুলোর একটাও অদৃশ্য হয়নি। যতীন বললে, নিশ্চয়ই চোর এসেছিল। ভাগ্যে আমাদের ঘুম ভেঙে গেল, তাই চুরি করবার আগেই তাকে সরে পড়তে হয়েছে। বাবা, বড্ড বেঁচে যাওয়া গেছে হে। যতীন, জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিবিয়েও কাজ নেই। আচ্ছা জ্বালাতন হলো মায়েরি। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো। তারপর
আবার দুজনেই ঘুমিয়ে পড়লুম, কিন্তু আবার ঘুম গেল ভেঙে। এবারে কেউ আর আমাকে ধাক্কা মারছিল না। এবারে কামরার ভিতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি কামরার ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলুম। সে বললে, এ বাবা, এ আবার কি ব্যাপার? আজ কি রাজ্যের আপদ এইখানে এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হলো সে যেন ভয়ানক জখম হয়েছে, কিন্তু কামরার জানলা দরজা সব বন্ধ। সে ভেতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার জোরে কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। আমি বললাম, যতীন, আলো নেবালে কে? জানি না তো, আমি ভাবছিলুম তুমিই নিবিয়েছ। কুকুরটা ভেতরেই আছে বুঝলে, বেঞ্চি থেকে পা নামানো হবে না। বেটা যদি খ্যাক করে কামড়ে দেয়। আচ্ছা, তোমার টর্চটা কোথায়? আমার পাশেই আছে। জেলে দেখো তো কুকুরটা কোথায় আছে। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠি গাছটা মাথায় তুলে প্রস্তুত হয়ে রইলুম। কুকুরটা যদি তেড়ে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আর আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিছুই নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। আমি বললুম, অসম্ভব। কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল, সে এলোই বা কেমন করে আর গেলই বা কেমন করে? কুকুরটা বোধ হয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল। আমরা হয়তো ঘুমের ঘরে ভুলটুল শুনেছি। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু আজকে ঘুমের দফায় ইতি। এসো বসে বসে গল্প করা যাক। এই বলে আমি বসে পড়লুম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আরেকজনকে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। বললুম, হে যতীন, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে? ওপাশের বেঞ্চি থেকে যতীন বললে, কই না তো, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলুম, কই, কেউ তো সেখানে নেই। তারপরে শুনতে পেলুম আমার কানে কে ফিস ফিস করে কথা কইছে। কি যে বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ কইছে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। হঠাৎ যতীন বললে, মোহন, তুমি কোথায়? আমার বিছানায়। এই, তবে আমার কানে কানে কথা কইছে কে? জবাব না দিয়ে দুপাশে দু হাত বাড়িয়ে দিলুম, কিন্তু কারুর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানের কাছে মুখ এনে কে ফিস ফিস করছে। ডাক্তারি পড়ি, রোজ দু হাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালাই। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি। স্বপ্নে কখনো ভূত দেখিনি, তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটি অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়বার শক্তিও আর রইল না। যতীনেরও বোধ হয় সেই অবস্থা। সে প্রায় কান্নার স্বরে বলল, মোহন, ও মোহন, কামরার ভেতরে কারা সব এসেছে? কে আমার সঙ্গে ফিস ফিস করে কথা কইছে? ও ওই শোনো, কে আবার চলে বেড়াচ্ছে। ও মাগো! সত্যি কথা, ঘরময় কে চলে বেড়াচ্ছে। এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি। কঙ্কালকে নাড়লে ঠিক এমনি অস্থি ঝংকার জেগে ওঠে, কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। আচম্বিতে আরেক ব্যাপার, কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কে কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিসফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলাফেরার খটখটানি। এক কোণ থেকে মেয়ে গলায় সেই উ করে কান্না। গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গে এই সব শুনতে লাগলো। যতীনের কোনো সাড়া নেই। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি? মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো
কি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? কি ও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু! চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে এলো। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিলে। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভিতরেই দু হাতে জোরদার খুশি ছুটতে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠল, আমি তোদের ভয় করি না, আমি তোদের কাউকে ভয় করি না, সরে যা সরে যা সব, আমি তোদের কাউকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপ করে জ্বলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠক ঠক করে কাঁপছে। তারও অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভেতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজ কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লুম। যতীন অস্ফুট স্বরে বললে, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না না, স্বপ্ন নয়, ওই দেখো ওই দেখো। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের উপরে রক্ত ছিটকে পড়ছে। তাজা রাঙা রক্ত। রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রসব করছে। আমি আর সইতে পারলুম না। অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লুম। পর মুহূর্তে প্রচন্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন এক এক লাফে ট্রেন ছেড়ে বাইরে গিয়ে পড়লুম। গার্ড এসে জিজ্ঞাসা করলে, এই তোমরা ট্রেন থামিয়েছ? আমরাই থামিয়েছি। কেন? গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি তা আমি বলতে চাই না, কিন্তু ও কামরার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতুম তাহলে হয় পাগল হয়ে যেতুম, নয়তো মারা পড়তুম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি বুঝতে পারলুম না। তুমি কি বলতে চাও? ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ, ও কামরায় ভূত আছে, ভূত। ওরে বাবা, কামরায় ভূত? এ একটা নতুন কথা বটে। তো বাঙালি বাবুদের মাথা খুব সাফ। ট্রেনের কামরাতেও তারা ভূত আবিষ্কার করে। ওরে বাবা, ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা স্বাভাবিক নয়। অ্যালার্ম কর্ড টেনে বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও? ওসব চালাকি আমার কাছে চলবে না। তোমাদের জরিমানা দিতে হবে। হ্যাঁ সাহেব, আমরা জরিমানা দিতে রাজি আছি, তবু ও কামরায় আর ঢুকতে রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভেতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ, পোটলা, পুটলি সবকিছু। ঠিক কেউ যেন সেগুলোকে বাইরে ছুড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেঁট করে তাড়াতাড়ি মাটির উপরে বসে পড়ল, নইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা চূর্ণ করে দিত। গার্ড চেঁচাতে লাগলো, একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতরে গিয়ে ঢুকল এবং বলা বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বললে, বাবু, ব্যাপার কি বুঝতে পারছি না। ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বোঝবার সময়ও নেই। তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে। আচ্ছা, আপাতত তোমরা অন্য কোনো কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেব। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলুম, তার মধ্যে অনেক লোক। সকলেই আমাদের কথা শোনবার জন্যে ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলুম। একটি আধবুড়ো ভদ্রলোক, পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলে চেনা গেল, আমাদের কাছে এসে বললে, মশাই, গেল বৎসরে
এই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না। রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা গেল একটা সেকেন্ড ক্লাস কামরার ভেতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটা কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলে তার কোনো সন্ধানই পাওয়া গেল না। একটা কুকুরও ছিল? হ্যাঁ, তারপর? হ্যাঁ, তার কিছুদিন পরে ওই কামরাতেই 3 জন সাহেব হাওড়া থেকে আসছিল। কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। ভূতকে কখনো খুঁজে পাওয়া যায়? মানুষকেই ভূতেরা খুঁজে বার করে। তারপর প্রায় ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবারই রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। হ্যাঁ, রানীগঞ্জ কেন, আর একটু হলেই আমাদের ভব নদীর পারে যেতে হতো। যতীন, মায়ের কথা আর কখনো ঠেলবো না। সত্যি সত্যি আজকের যাত্রা অশুভ। শুনছিলেন কামরা ও আমরা। এবার শুনবেন আজকের দ্বিতীয় গল্প, ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? আগে মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী, উনি বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে, কেমন, তাই নয় কি? হ্যাঁ। হ্যাঁ, তারাও এই একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। তার মানে? মানে টানে জানি নে, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন। জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছেদ করে উঠল। শুধালাম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্প দিন হলো এখানে এসে ওই পোড়ো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষোও শুনেছি। আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে। কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই না কেমন অদ্ভুত, বুঝলেন? আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলাম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলাম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা কেউ বলে? স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? সেরকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোর দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না। বললাম, দেখুন মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন।
আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলাম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম। অনেক কালের পুরনো বাগান। তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই ভালো। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলো ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথই বচ্চ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার ৩০০ টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো। একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ, কুচকুচে কালো এক জরা জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপরে বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোল। সে বললে, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? ওহো, আপনি একজন ম্যানেজার খুঁজছিলেন, তাই আর কি। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গরর গরর করে গর্জে উঠল। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলাম। সে গর্জন বন্ধ করলে বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, না, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, দিন দিন ওকে তাড়িয়ে দিন। তাড়ালেও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না। রাত্রেও আমার সঙ্গেই ঘুমায়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ ঠিক বুঝতে পারলাম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্যে আপনার ব্যস্ত হবার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলাম। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্ন দশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাগর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলাম। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু
এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরাগত দুই চক্ষুর ভেতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতুম না। ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দে আপনি শুয়ে পড়ুন বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন রাত্রে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না, একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে চায় না। হ্যাঁ, আরেক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার উপরে আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমল, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলাম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললাম। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, আর বিছানার উপরে রোভারও নেই। রোভার, 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 রোভার বলে অনেকবার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতর তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়ার জন্যে প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এ দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে এই ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে আরেকটা দরজা আবিষ্কার করলাম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিলে। আলোটা তুলে ভালো করে দেখলাম। সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মড়ার মাথার খুলি ও রক্ত মাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মড়ার মুন্ডুও মাটির ওপরে হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। হে আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বোঁ বোঁ করে ঝোড়ো হাওয়া ছুটছে। আর ও কি, বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। চাটনি খেয়ে শাকচুন্নি আসতে দে, কোন দোকানটার পানে মুখখানা তার যায় না চেনা। আর খাবো আর মাংস খাবো,
এই বালা চল লম্বা দে না। গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোঁড়াটাকে আর তালতলায় দেখতে পেলাম না। কে? গায়ের কোনো ঘরহারা পাগলা ছেলে নয় তো? তাই হবে, কিন্তু সে বেয়াড়া গান থামলে কি হয়? চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরো কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে খিলখিল খিলখিল করে হাসছে। মাঝে মাঝে কি যেন ঝম ঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথাও থেকে একটা হুলো বিড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব এসে জড়ো হয়েছে? না না, ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলীক কল্পনা। না, এগুলো বাস্তব নয়। ও আবার কি? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কি দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। রক্ষে পাই, এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পরিতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলাম। জানালার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলাম, তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর তিনিই দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে দেখি ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলাম জমিদার কৃতান্তু চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, এ কে? কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! কেন? আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনোই সন্দেহ নেই। এ হচ্ছে এ গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক ২.৫ মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি হয়ে গিয়েছিল। শেষ হলো ওলাইতলার বাগান বাড়ি। শুরু হচ্ছে পরবর্তী গল্প, কঙ্কাল সারথি। ওহ, ম্যালেরিয়ার মতন ছেঁচেড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ায় লেক দেখতে গিয়েছিলুম এই সন্ধ্যার একটু আগে।
হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছাত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালুম। গায়ের ভেতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে হলুম। তবু থামলুম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি ঝিঝি পোকা, এমনকি একটা পাহারাওয়ালা নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতেই হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদের গল্প পড়েছিল। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা উঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কোণে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভেতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের ওপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না
সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম। আশ্বস্তের নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই, আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সে ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোন রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে ওঠে, চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘড় 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরে শুনলুম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গার সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইল। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত ভেপু বাজাবারই বা দরকার কি? এ অঞ্চলের সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের ওপর গিয়ে ধূপ করে বসে পড়লুম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমনি বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভেতর ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলুম। বাস ছুটছে, তার ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল। আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকুও আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসাড়, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল।
কন্ডাক্টরের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, ওহ, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, তবু এত হর্ন বাজছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বলল, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিলেন না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললেন না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই তো খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলেন না। পথের আশেপাশে লেডি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো মহা ভয়ে, কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। আচ্ছা, কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, এই নাও, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময়ে আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত অমন ঠান্ডা খনখনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালো। তার লম্বা চুল আর দাড়ি গোঁফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো আবার, চোখ খুলতেও হলো আবার। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বর মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠলো? একে একে সকলকার মুখের পানেই তাকিয়ে দেখল। সব মুখই মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের ওপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে,
কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়েও যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর। দেখা দেয়, ধরা দেয় না। তাদের দেখা যায়, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধই পেয়েছিলুম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলে না। আবার বললুম, গাড়ি বাঁধো, গাড়ি বাঁধো। কিন্তু না, কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাবার মতো হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিল মাংস নেই। সে মুখ সাদা ধপধপে হাড়ের। মুখ, নাক, চোখের জায়গায় তিনটে গর্ত। দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলুম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, দূর দূর, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওই সব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, তা খেয়াল নয়।
শুনছিলেন কঙ্কাল সারথি। পরবর্তী গল্প মাথা ভাঙার মাঠে। মোহনপুরের পিরু দর্জির ছেলে দিলু বা দিলদারের বয়স হলো প্রায় 16, কিন্তু আজও সে বাপের কোনো উপকারেই লাগলো না। পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে দিনরাত সে খেলাধুলো করে বেড়ায়, পরের বাগানের ফল চুরি করে এবং স্কুলে যাবার নামও মুখে আনে না। দিলুকে পিরু বাপু বাছা বলে মিষ্টি কথা বলে অনেক বুঝিয়েছে, কিন্তু দিলু সেসব কানেও তোলেনি। দিলুর পিঠে পিরু অনেক লাঠি ভেঙেছে, তবু দিলু শায়েস্তা হয়নি। দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে। কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন 20টা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের উপরেই, তখন আর সহ্য করতে পারলেন না। দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। দিলু হচ্ছে মহা ডানপিটে ছোকরা। বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্র দমল না। সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগলো। এখন এই মাথা ভাঙার মাঠের একটুখানি ইতিহাস আছে। আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটত না, কারণ ডাকাতেরা লাঠি মেরে পথিকদের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে কুড়ে নিত। এখন আর ডাকাতের ভয় নেই বটে, তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মাড়ায় না, কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয়। কিন্তু ডাল পিটে দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসেই সে গান জুড়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটের নাড়ি টনটন করতে লাগলো। তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরার চেষ্টা করলে, কিন্তু ঠিক সেই সময়েই খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল। কারা কথা কইতে কইতে এই দিকেই আসছে। মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায় এমন অসম্ভব কথা দিলু কোনো দিনও শোনেনি। তবে কি সত্যি সত্যি? ভয়ে দিলুর মাথার চুলগুলো শটান হয়ে উঠল। তাড়াতাড়ি কোন দিকে চম্পট দেবে তাই ভাবছে। এমন সময় চাঁদের আলোয় দেখতে পেলে কারা সব দল বেঁধে একেবারে তার সম্মুখে এসে পড়েছে। গন্তিতে তারা 20 জন। মানুষের মতো দেহ, অথচ প্রত্যেকেই উঁচুতে মোটে 1 হাত। তাদের অনেকেরই মাথার চুল আর গোঁফদাড়ি পেকে গেছে বটে, কিন্তু তবু তারা ছোট ছোট খোকার চেয়ে বেশি ঢ্যাঙা হতে পারেনি। দিলু চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে, এ আবার কোন মুল্লুকের মানুষ রে বাবা। এমন সময় দলের ভেতর থেকে একটা লোক তার কাছে এগিয়ে এলো। সে লোকটা বিজায় বুড়ো, বেজায় বেঁটে, আবার তার সনের মতো পাকা দাড়ি পা পর্যন্ত লুটিয়ে পড়েছে। বুড়ো বললে, এই যে বাপের অবাধ্য ছেলে দিলু, আমরা তোমাকে এতক্ষণ খুঁজছিলাম। দিলু জবাব দেবে কি, তার দাঁতে দাঁত লেগে গেল। বুড়ো আবার বললে, বুঝেছ দিলু, আমরা তোমাকেই খুঁজছিলাম। দিলু তেমনি চুপচাপ। বুড়ো আবার বললে, আমরা তোমাকেই খুঁজছিলাম। বারবার 3 বার আমি কথা কইলুম, তুমি জবাব দিচ্ছ না যে। তবু দিলু জবাব দিলেন না। বুড়ো তখন সঙ্গীদের দিকে ফিরে বললে, দিলু জবাব দেবে না? ঠিক আছে, এই তোমাদের কাজ তোমরা করো। দলের অন্য লোকগুলো কি একটা লম্বা মোট বই আনছিল। হঠাৎ তারা সেই মোটটাকে ধুপ করে দিলুর পায়ের তলায় ফেলে দিল। সেটা একটা মড়া। বুড়ো বললে, দিলু ওই মলাটাকে কাঁধে তুলে নাও। ওরে বাপরে, না না, সে আমি পারবো না, ও আমার দ্বারা হবে না। বলেই সে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই খুদে খুদে লোকগুলো চারিদিক থেকে ছুটে এসে তাকে একেবারে মাটির উপরে পেড়ে ফেললে। তারপর তারা মড়াটাকে তুলে এনে দিলুর পিঠের ওপর চাপিয়ে দিলে। ভীষণ আতঙ্কে ও বিস্ময়ে দিলু বুঝতে পারলে যে মড়ার হাত দুটো তার গলা আর পা দুটো তার কোমর বিষম জোরে চেপে ধরলে। ভূতের পাল্লায় পড়ে দিলুর প্রাণ বুঝি আজ যায়। মড়াটাকে পিঠের ওপর নিয়ে উঠে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, বাবার অবাধ্য হয়ে পাপ করেছি বলেই এই ভূতগুলো আজ আমার উপরে এতটা তম্বি করতে পারছে। এই নাক কান মলছি বাবা, আর কখনো তোমার অবাধ্য হব না। দিলু
যখন আমি তোমাকে মড়াটা তুলতে বললুম তখন তুমি আমার কথা শুনলে না। এখন যদি আমি তোমাকে বলি যে মড়াটাকে গোড় দিয়ে এসো, তাহলেও তুমি বোধহয় আমার কথা শুনবে না। দিলু কাঁপতে কাঁপতে বললে, শুনবো হুজুর শুনবো, পিঠের আতঙ্ক এখন পিঠ থেকে নামাতে পারলেই বাঁচি। বেশ বেশ, এরই মধ্যে তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলুম। এখন যা বলি শোনো, আজ রাত্রের মধ্যেই তুমি যদি ওই মড়াটাকে গোড় না দাও তাহলে তোমার ভয়ানক বিপদ হবে। সত্যি বলছি, এ গায়ের গোরস্থানে আগে যাও, সেখানে যদি সুবিধে না হয় তবে অন্য গায়ের গোরস্থানে যেতে হবে, সেখানেও অসুবিধে হলে আবার অন্য কোনো গায়ের গোরস্থানে যাবে। মোদ্দা কথা, আজ রাত পোয়াবার আগেই ওই মড়াটাকে গোড় দেওয়া চাই, নইলে মজাটা টের পাবে। এখন বিদায় হও, খবরদার আর পিছন ফিরে তাকিও না, ভাগো। পিঠে মড়া নিয়ে তার ভারে দুমড়ে পড়ে দিলু এগোতে লাগলো। আকাশে চাঁদের মুখও তখন মড়ার মতোই হলতে দেখাচ্ছে। পৃথিবীর কোনো দিক থেকেই জনপ্রাণী সাড়া আসছে না। গাছগুলো পর্যন্ত যেন দিলুর পিঠের ভয়ঙ্কর বোঝা দেখে স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে আছে, কোনো শব্দ করছে না। ভালো ছেলেরা এখন পেট ভরে খেয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে আরাম করে ঘুমাচ্ছে, আর এই নিশুত রাতে কেবল দিলুকেই কিনা একটা ভুতুড়ে পচা মড়া পিঠে নিয়ে একলাটি গোরস্থানের দিকে এগিয়ে যেতে হচ্ছে। নিজের অবাধ্যতার ফল হাতে হাতে পেয়ে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ওই তো গায়ের গোরস্থান, দলে দলে বড় বড় কালো কালো গাছ গোরস্থানের চারিদিক ঢেকে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোকে তার কাছে আসতে দিচ্ছে না। অমন যে ডান পিঠে ছেলে দিলু, তারও বুক এখন আতঙ্কে ঢিপ ঢিপ করতে লাগলো। একবার ভাবলে এক ছুটে পালিয়ে যায়, তারপরেই লম্বা দাড়ি, এক হাত উঁচু বুড়ো আর তার সাঙ্গপাঙ্গদের কথা দিলুর মনে পড়ল। নিশ্চয়ই তারা কোথাও লুকিয়ে লুকিয়ে সবই লক্ষ্য করছে। না বাবা, আর তাদের পাল্লায় পড়া নয়। যেমন করে হোক মড়াটাকে গোড় না দিয়ে আজ আর কোনো কথা নয়। গোরস্থানের এক জায়গায় একটা মস্ত গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোথাও একটা পাতা পর্যন্ত নেই। শুকনো ডালপালাওয়ালা মরা গাছটাকে দেখলেই মনে হয় যেন একটা প্রকাণ্ড কঙ্কাল অনেকগুলো হাত বাড়িয়ে সবাইকে শাসাচ্ছে। দিলু তার তলায় গিয়ে ভাবতে লাগলো, তাই তো, গোরস্থানে তো এলুম, কিন্তু কোদালও নেই, কুড়ুলও নেই, এখন মাটি খুঁড়বো কেমন করে? হে লম্বা দাড়ি বুড়ো হুজুর, আপনি কোথায় আছেন জানি না, কিন্তু দিলুর কানে কানে কি যেন বললে। ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু ভোরকেও চমকে চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেলে না। তবে কে তার কানের কাছে কথা কইলে, আবার যেন কে বললে, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলুর গা রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুই না বুঝে সে বলল, তুমি আবার কে বাবা? দেখা দাও না, অথচ কথা কও। আমি হচ্ছি তোমার পিঠের মড়া। কি বিপদ! তুমি আবার কথা কইতেও পারো নাকি? মাঝে মাঝে পারি। তাহলে দয়া করে আমার পিঠ থেকে নামো না বাবা, আমি একটু জিরিয়ে নি, একটু একটু। আগে আমাকে গোড় দেবার ব্যবস্থা করো। ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু গাছের তলায় চেয়ে দেখল সেখানে একখানা কুড়ুল আর একখানা কোদাল পড়ে রয়েছে। তার কানে কানে মড়াটা ফিস ফিস করে ক্রমাগত বলতে লাগলো, আমাকে গোড় দাও, আমাকে গোড় দাও। দিলু তাড়াতাড়ি কুড়ুল ও কোদাল তুলে নিয়ে এসে মাটি খুঁড়তে লেগে গেল। খানিকক্ষণ খোঁড়বার পরেই তার কুড়ুলটা কোনো একটা জিনিসের ওপরে গিয়ে পড়ল। দিলু হেঁট হয়ে তাকিয়ে দেখলে একটা কফিন গর্তের ভেতর থেকে বেরিয়ে পড়েছে। কফিনের ডালা খুলে দেখা গেল তার ভিতরেও রয়েছে আর একটা মড়া। দিলু বললে, একই গড়ে দুটো লাশ রাখা তো চলবে না। ওহে আমার পিঠে মড়া মড়া মনিব, তোমাকে এখানে গোড় দিলে তুমি আপত্তি করবে না তো? মড়া জবাব দিলে না। দিলু মনে মনে বললে,
বাঁচা গেছে, মরাটা এইবারে বোধহয় আবার বোবা হলো। কথা কই আর আমাকে ভয় দেখাবে না। হ্যাঁ, এই বলে সে হাতের কুড়ুলটা অন্যমনস্ক হয়ে ফেলে দিলে, কিন্তু কুড়ুলটা গিয়ে পড়ল গোড়ের ভেতরকার মড়াটার গায়ের উপরে। সঙ্গে সঙ্গে গোড়ের ভেতরেই মড়াটা খাড়া হয়ে দাঁড়িয়ে উঠে যাতনায় চেঁচিয়ে উঠল। বলেই আবার সে কবরের ভিতরে আড়ষ্ট হয়ে শুয়ে পড়ল। দিলুতে তখন আর দিল ছিল না, তার মাথার চুলগুলো যেন সজারুর কাঁটার মতন সিধে হয়ে উঠেছে, আর সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ছুটছে। অন্ধের মতন চোখ বুজে চটপট কোদাল দিয়ে মাটি তুলে সে কবরটা আবার বুঝিয়ে দিলে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, বাপ, আর বোধহয় ওটা মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে পারবে না। খানিক হাঁফ ছেড়ে দিলু আরো কয় পা এগিয়ে আবার মাটি খুঁড়তে আরম্ভ করলে। অল্পক্ষণ পরেই দেখা গেল সে কবরটার ভেতরে রয়েছে একটা শুটকি বুড়ির মড়া। এ মড়াটা বোধহয় আগের মড়াটার চেয়েও বেশি জ্যান্ত, কারণ ভালো করে মাটি খুঁড়তে না খুঁড়তেই সে চট করে উঠে বসে চেঁচাতে শুরু করলে। দিলু ভয়ে পিছিয়ে এলো। কোনো জবাব না পেয়ে শুটকি বুড়ির মড়াটা ধীরে ধীরে দুই চোখ মুদে ফেললে। তারপর ধীরে ধীরে আবার কবরের ভিতরে শুয়ে পড়ল। দিলুও যে তখনই তাকে মাটি চাপা দিতে দেরি করলে না, সে কথা বলাই বাহুল্য। সে আবার আরেকটা জায়গা খুঁড়তে শুরু করলে, কিন্তু এবার যেই মাটির ভেতর থেকে আরেকটা মড়ার একখানা হাত দেখা গেল, অমনি সে তার উপর মাটি চাপা দিয়ে বললে, না, এ গোরস্থানে দেখছি সব কবরই আজ ভর্তি। এখন আমার উপায় কি হবে? আমার পিঠের মড়া পিঠ থেকে নামাই কেমন করে? এ গায়ে তো আর কোনো গোরস্থান নেই। যাহাতক এই কথা বলা, পিঠের মোড়া অমনি দিলুর কানে কানে ফিসফিস করে বললে, মামুদপুরের গোরস্থানে ওই দিকে। বলেই মড়া তার বাঁ হাতখানে এগিয়ে অঙ্গুলি নির্দেশ করলে। প্রাণের দায়ে দিলু সেই দিকেই অগ্রসর হল। দু চারবার এবড়ো খেবড়ো আঁকা বাঁকা পথে সে হোঁচট খেয়ে পপাত ধরণী তলে হল, কিন্তু তার গলা ও কোমর থেকে মড়ার হাত পায়ের বজ্র আঁটুনি তবু আলগা হলো না। তার পিঠের উপরে এই বিভীষণ মোট দেখে পেঁচারা চেঁচিয়ে বাদুড়দের শুনিয়ে কি যেন বলতে লাগল। আশেপাশের জলাভূমির মধ্যে আলেয়ার আলোগুলো যেন আরো বেশি জলজলে ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। দিলু বারংবার নিজের মনেই প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ, আমাকে দয়া করো, আল্লাহ আমাকে দয়া করো, মামুদপুরকে তাড়াতাড়ি কাছে এনে দাও না। শেষটা সে মামুদপুরে এসে হাজির হল। মড়া বললে, ওই যে গোরস্থান, আমাকে গোর দাও, শিগগির আমাকে গোর দাও। এইবার এই চীনে জোঁক দুর্দান্ত মড়ার কবল থেকে নিস্তার পাবে বলে দিলু হন হন করে পা দুটো গোরস্থানের দিকে চালিয়ে দিলে, কিন্তু বেশি এগুতে হলো না। হঠাৎ দিলু মুখ তুলেই চক্ষু স্থির করে রইল। ওরে বাবা, মামুদপুরের গোরস্থানের পাঁচিলের উপরে পালে পালে ভূত আর পেতনি বসে আছে। কেউ খুব বুড়ো, কেউ আধ বুড়ো, কেউ যুবা আর কেউ বা শিশু। তাদের প্রত্যেকের চোখ উনুনের জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। একটা বেজায় রোগা আর ঢ্যাঙ্গা ভূত হঠাৎ দাঁড়িয়ে উঠে মাথার উপরে দুটো হাত নেড়ে ক্রমাগত বলতে লাগলো, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না। আরেকটা বেজায় মোটা ভূত হঠাৎ পাঁচিল থেকে মাটির উপরে ধপাস করে লাফিয়ে পড়ে খোনা সুরে বলতে লাগলো, শোন তবে কান পেতে ওরে দুরাচার, তোকে মোরা খাবো করে চাটনি আচার। চোখ দুটো ছিঁড়ে নিয়ে খেলা হবে ভাঁটা, আঙুল ভাজিয়া হবে চচ্চড়ের ডাঁটা। লোমে তোর বানাইব শীতের কম্বল, মেটুলিতে হবে খাসা রসালো অম্বল। ঠ্যাঙের রাঙেরে খাবো করিয়া ডালনা, নাড়ি ভুড়ি শুষ্ক করে টাঙাবো আলনা। হৃৎপিণ্ড কাটিয়া হবে দেয়ালের ঘড়ি, হাড়ের গুঁড়োতে হবে দাঁত মাজা খড়ি। শোন ছুচো কানামাছি, শোন রে মশক,
চুল দাড়ি ছেটে নিয়ে করিব তো শোক, চেঁচে নিলে ছালখানা গায়ে হবে জামা, নাদা পেটে তৈরি হবে তোফায়েক ধামা। এরকম সব ভয়ানক কথা শুনলে কোনো ভদ্রলোকেরই আর এগোবার ভরসা হয় না। দিলুরও হলো না, কিন্তু দিলুর পিঠের মরা তার কানে কানে বললে, গোর দাও, গোর দাও, আমাকে গোর দাও। বলতে বলতে সে তার হাতের বাঁধন এমন শক্ত করে তুললে যে দম বন্ধ হয়ে দিলুর প্রাণ যায়। আর কি আর করে, মরেছি না মরতে আছি, যা হবার তাই হোক, এই ভেবে দিলু পায়ে পায়ে আবার এগোতে শুরু করল। কিন্তু আর যায় কোথা, মামুদপুরের গোরস্থানের ভূত পেতনিরা পাঁচিলের উপরে দাঁড়িয়ে উঠে ক্ষণক্ষণে আওয়াজে সমবেত সঙ্গীত আরম্ভ করলে। ধর ধর মার মার হুম 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 হুম, কাজ করে মার চট আর কিল গুম গুম, দো ভূতকে ডেকে আনছিয়ে তার খুব ধার, মাম দোরা তেড়ে যা হুশিয়ার মার 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 মার, হুশিয়ার হুশিয়ার মার 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 মার। আচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোফালোফি করলে এবং তারপরে তার দেহটাকে পাশের এক খানায় ছুঁড়ে ফেলে দিলে। সেই বিশ্রী একগুঁয়ে মরাটা তবু দিলুর পিঠ ছেড়ে একটুও নড়ল না। কোনো রকমে আধমরা হয়ে দিলু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে শুনতে পেলে পাঁচিলের উপরে তাল ঠুকতে ঠুকতে ভূত পেতনিরা তখন গান গাইছে। আই দেখি ফের হেঁটে আই দেখি, এবারে তো করে দেবো ঢিকি ঢিকি হিকি হিকি, আই দেখি ফের হেঁটে আই দেখি, এবারে তো করে দেবো ঢিকি ঢিকি হিকি হিকি। ঢিকি ঢিকি হিকি হিকি যে কাকে বলে দিলু তা জানতো না, জানবার সাধও তার ছিল না। সে খালি কাঁদো কাঁদো মুখে বললে, ও গো পিঠে চড়া মরা মশাই, মরেও যখন আপনি মরেননি তখন ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কি ওখানে আমাদের যাওয়া উচিত? তাহলে আমি তো মরবই, আপনারও হাড় কখানা আর জ্যান্ত থাকবে না। হ্যাঁ, মরা হঠাৎ তার একখানা হাত বাড়িয়ে দিয়ে একদিকে অঙ্গুলে নির্দেশ করে বললে, হোসেন ডাঙ্গার গোরস্থান ওই দিকে। আবার আপনি তো মরেছেনই, এবার আমাকেও মারলেন দেখছি। একটা খোঁড়া ভূত তখন নেংচে নেংচে নাচতে নাচতে গান ধরেছে। দেবতেরে সিংহেরে তোর পেটে টু, ফোঁস করে যাবে ওরা ঝাড়ে যদি ফু, মারি আমি কড়া লোক ভয়ানক গ, কাজ করে খাবি চড় কান হবে ভ, সুর সুর সরে পড় করোনা কটু করোনা কটু। দিলুর আর টু শব্দ করবার সাধু ছিল না। সে কাঁপতে কাঁপতে ও মাতালের মতো টলতে টলতে কোনক্রমে আবার এগিয়ে চলল। সে বেশ বুঝলে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। পাগলের মতো কতক্ষণ সে যে পথ চলল কিছুই জানতে পারলেন না। কিন্তু মরাটা যখন আচম্বিতে তার কানে কানে বললে, ওই যে হোসেন ডাঙ্গার গোরস্থান, তখন সে চমকে চেয়ে দেখলে পূর্ব আকাশের অন্ধকার বুকের ভেতর থেকে একটু একটু করে রূপলি আলোর আভা ফুটে উঠছে। মরা বললে, আর সময় নেই, আর সময় নেই, গোর দাও, আমাকে গোর দাও। কিন্তু আগেকার গোরস্থানে যে কাণ্ডটা হয়েছিল সেটা মনে করে দিলু আর অন্ধের মতো এগিয়ে গেল না। ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে যখন সে দেখলে ভূত পেতনিরা এখানেও সমবেত সঙ্গীত গাইবার জন্য প্রস্তুত হয়ে নেই, তখন পায়ে পায়ে এগিয়ে গিয়ে খুব সাবধানে হোসেন ডাঙ্গার গোরস্থানে প্রবেশ করলে। মরা আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওইখানে, ওইখানে। দিলু আরো কয়েক পদ অগ্রসর হয়েই দেখলে একটা কবরের পাশেই একটা কফিন পড়ে রয়েছে। কবরটা নতুন খোঁড়া হয়েছে এবং কফিনের ভেতরে মরা টরা কিছুই নেই। দিলু বললে, বুঝেছি মশাই, বুঝেছি। আপনি আমার পিঠে চড়ে আজ আরাম করবার জন্য এই কফিন থেকেই পালিয়ে এসেছেন, কিন্তু আগেই এ কথাটা জানিয়ে দিলে আমাকে তো আর অমন 7টা ঘাটের জল খেয়ে মরতে হতো না। মরা ঠিক মরার মতোই বোবা হয়ে রইল। দিলু তখন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অমনি রাত 12টা থেকে যে ভয়ানক মরাটা তার পিঠ ছেড়ে একবারও নামবার নাম করেনি, হঠাৎ সে তার হাত আর পা দুটো দিলুর গলা আর কোমর থেকে খুলে নিয়ে
ধপাস করে সেই কবরের কফিনের ভিতর গিয়ে পড়ে একেবারে স্থির হয়ে রইল। পাছে আবার তার জ্যান্ত মানুষের পিঠে চড়বার শখ হয়, সেই ভয়ে দিলু খুব তাড়াতাড়ি তার উপরে মাটি চাপা দিয়ে ফেলল। বাড়িতে ফিরে এসে দিলু তার বাবার 2 পা ধরে বললে, বাবা, আজ থেকে তুমি যা বলো তাই শুনবো। দিলু নিজের কথা রেখেছিল, সে আর কখনো তার বাবার অবাধ্য হয়নি। শুনছিলেন মাথা ভাঙার মাঠে। শুরু হচ্ছে পরবর্তী গল্প, নবাবগঞ্জের সমাধি। হাওয়া বদলাতে গিয়েছিলুম হাজারিবাগে। হাওয়া নিশ্চয়ই বদলালো, মন কিন্তু বদলালো না। বাসা পেয়েছিলুম শহরের ভেতরে। সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হয়, সেই ধুলো ভরা রাজপথের পর রাজপথ, 2 ধারে বাড়ির পর বাড়ি, আপিস আদালত, হাট বাজার, পানের দোকান, মোটরবাস, রিক্সা, লোকের ভিড়, হট্টগোল, যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ। কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এক শহর ছেড়ে আরেক শহরে আসার মানে হয় না। বন্ধুবর বিপিন চন্দ্র হাজারিবাগের ভক্ত। এখানে আগেও বার 2-1 ঢু মেরে গিয়েছে। বললে, মা ভই, এখনই হাল ছাড়বার দরকার নেই, বিকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও। হ্যাঁ, ধুলো ভক্ষণের জন্য? তবে সত্যিকার হাজারিবাগ দেখাবার জন্য। 10-12 মাইল পথ হাঁটলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে রাজি নই। মাইল 3 হাঁটতে পারবে? হ্যাঁ, খুব পারবো। সে তো কলকাতার এপাড়া ওপাড়া। তবে প্রস্তুত থেকো, আমি ঠিক সময় আসব। বৈকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লুম। সে মিথ্যা বলেনি। মাইল খানিক অগ্রসর হবার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হল। তারপর যত এগোই তত বেশি মুগ্ধ হয়ে যাই। আরও কিছু দূর পদচালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করলে, কি হে, এখন কেমন লাগছে? চমৎকার, অপূর্ব। সত্যি অভিভূত না হয়ে উপায় নেই। দিকে দিকে নতুন নতুন প্রান্তর, তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিহবল দৃষ্টি। মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ। কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়। অনাদৃত নীল আকাশের সমগ্রতা এসে প্রবেশ করে 2 নয়নের অন্তঃপুরে। যেন ছবির জগৎ। একখানা বড় পাথরের ওপর বসে পড়ে বললুম, হ্যাঁ, এই হচ্ছে সত্যিকার হাজারিবাগ। আজ প্রতিপদ, অন্ধকারের ভয় নেই। এইখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না। ক্ষতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। মানে? আরে বোকা, এটা হচ্ছে আষাঢ় মাস। আকাশের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলুম আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ। বিপিন বললে, কালো মেঘ, ওর সাথেই বোধহয় ঝড়। মেঘ তো এখনো অনেক দূরে। আমাদের বাসাও তো পাশে নয়। আর একদিন এখানে এলে চলবে। আজ উঠে পড়ো। বিপিনের অনুমান ঠিক। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম, প্রায় গোটা আকাশই তখন মেঘাচ্ছন্ন এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার এক টানা চিৎকার। গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা। বাসা তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু বৃষ্টিকে বোধহয় ফাঁকি দিতে পারবো না। জলের ফোঁটা বেড়ে উঠল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভিতরে ঢুকে বিপিন ছুটতে ছুটতে বললে, এদিকে এদিকে এসো। একটা প্রশস্ত জীর্ণ দ্বারপথের পর খানিকটা জঙ্গলময় জমি। আলো আধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতকগুলো দোদুল্যমান বড় বড় গাছ, এবং তাদেরই মাঝখানে সার গাঁথা খিলানওয়ালা বাড়ি, এবং তারই ওপরে মস্ত একটা সুডৌল গম্বুজ। ভাঙা সিঁড়ির ধাপ একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠল। শুধালুম, কি এটা?
মসজিদ নাকি? শেষটা বিপদে পড়বো না তো? ভয় নেই, এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি জানি না, কিন্তু এখানে কেউ থাকে না। কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনো এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপজোক ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয়। দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা মূল সমাধি কক্ষের ভেতরে যাবার পথ। চারিধারে বোধ করি জাফরি কাটা শ্বেত পাথরেরই পর্দা বা জানালা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেবার জন্যেই। কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে। একটা পর্দার ছিদ্রের ওপরে টর্চ রেখে ভিতরে দৃষ্টি চালনা করলুম। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলুম। মাঝারি আকারের ঘর, মাঝখানে কক্ষতলে একটি সমাধি বেদি। বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতকগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিভছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছেঁদার ভেতর দিয়ে কতকগুলো জোনাকি কি ঘরের ভেতরে গিয়ে ঢুকেছে? সেই মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হলো। এদিকে বাইরে আকাশ যেন বলছে ভেঙে পড়ি। দিনান্তের শেষ আলোটুকু করেছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ। থেকে থেকে জেগে উঠছে কেবল লকলকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিহবা এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ। হু হু করে ঝড়ের প্রচণ্ড তাড়নায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট করতে করতে কোলাহল করছে, ভয়াবহ কোলাহল। আর ঝরছে হুড় হুড় করে অবিশ্রান্ত জল, ঝমঝম করে বৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে। এমন বিষম বৃষ্টি জীবনে দেখিনি। এ হচ্ছে একেবারে অভাবিত। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা যায় যায়, তবু বৃষ্টি থামল না, তার জোরও কমল না। শব্দ শুনেই বুঝলুম নিচেকার জমি ডুবিয়ে কল কল করে ছুটছে যেন বন্যার প্রবাহ। বড় রাস্তা খুব কাছেই, কিন্তু সেখানে মানুষের একটুও সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি। দুজনে 2 খিলানের মাঝখানকার দেওয়ালে ঠেসান দিয়ে বসেছি, তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভেতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললুম, বিপিন, এমন করে আর কতক্ষণ কাটবে? কোনো সাড়া পেলুম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে ডাকলুম, বিপিন। রাস্তা এখন নদী, বাড়ি যাবে কেমন করে? কি? আরে হুঁ কি হে, যা বলছি শুনছো? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন ভাবছি। ভাবছো? কি ভাবছো? জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? আরে বাবা, এই নিয়ে আবার ভাবনা কিসের? এর তো সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভেতরে তাকানো নিষেধ। কেন নিষেধ? আর কেই বা নিষেধ করে? এ হচ্ছে পোড়ো সমাধি, এর মালিক তো নেই, আর থাকলেও নিষেধ করবে কেন? ঘরের ভেতরে আছে তো খালি একটা গোড়। ভারতের কত দেশে কত বড় বড় নবাব বাদশার গোড় দেখে এসেছি, কোথাও কেউ নিষেধ করেনি। আর এই বেওয়ারিশ সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন? ভেবে দেখো, যখন এই জাফরি কাটা পর্দাগুলো বসানো হয়েছিল তখন এই নিষেধ ছিল না, কিন্তু এখন। আমি বাধা দিয়ে বললুম, হাই, কি পাগলের মতো বকছো?
না, আমি পাগলের মতো বকছি না। তবে তুমি কি বলতে চাও? এর মধ্যে কোনো রহস্য আছে, কি রহস্য? অপার্থিব রহস্য। বিপিন, তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? মোটেই নয়। তবে তোমার কথার মানে কি? মানে টানের কথা এখন রেখে দাও, কিন্তু এইমাত্র এখান দিয়ে কে চলে গেল। কই, কেউ চলে যায়নি। আলবাদ গিয়েছে, অন্ধকারে তুমি দেখতে পাওনি। তুমি দেখলে কেমন করে? আমিও দেখিনি, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ আমিও শুনতে পেলুম না কেন? তুমি অন্য মনস্ক ছিলে। হ্যাঁ, যাও যাও, বাজে বকো না। বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের উপরে উপুর করে ধরলে। প্রায় 1 ইঞ্চি পুরু ধুলোর উপরে রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, দেখো। দেখবো আবার কি? তুমি নিজেই বলছো এটা বেওয়ারিশ বাড়ি। বাইরের কত লোক এখানে আনাগোনা করে, কে তার হিসাব রাখে? আমরা আসবার আগেই ওই পদচিহ্নটা যে ওখানে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপিন মাথা নেড়ে বললে, না না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। ওই দেখো, একটা একটা করে আরো কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে। সব দাগ টাটকা। আরো কোনো বিশেষত্ব লক্ষ্য করেছো কি? মাফ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই, কোনো বিশেষত্বই লক্ষ্য করিনি। নিজের মনেই বলে চলল, প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ। মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে বাঁ পায়ের দাগ একটাও নেই। এ থেকে কি বুঝতে হবে? যে এখান দিয়ে গিয়েছে তার পা আছে একটি মাত্র। কিন্তু এই এক ঠেঙো লোকটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? আর কেই বা সে? মানুষ না আর কিছু? হ্যাঁ, বিপিনটা বলে কি? তার কল্পনা শক্তি যে এতটা প্রবল, আগে তা জানতুম না। আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো, কি যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারলে। বিপিন আঁতকে উঠে বললে, ওই শোনো, ওই শোনো, কে ভেতরকার ঘরের দরজা খুলছে। ঝড়ের গর্জন কমেছে বটে, কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শ্রান্ত দীর্ঘশ্বাস। ঝুপঝুপ ঝুপঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি, এবং গড়গড় গড়গড় করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘলোকের কোনো অদৃশ্য শত্রুকে। জাফরি কাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি? বিস্মিত হয়ে উঠল। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলুম ঘরের ভিতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে, ফিরছে, উঠছে, নামছে। সারা ঘরখানা জুড়ে চলছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেবানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার, না তার চেয়েও বেশি। এত জোনাকি বাইরে ছেড়ে ভেতরে এসে জুটলো কেন? ঝড় বৃষ্টির ভয়ে? ওপাশের দালানে হঠাৎ আরেকটা শব্দ শুনলাম, ধুপ 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 ধুপ। পদধ্বনি। শব্দ হচ্ছে তালে তালে, কিন্তু প্রত্যেক তালের 2 মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। 2 পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আরেকটা করে শব্দ শোনা যেত। এ যেন কেউ 1 পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে? ও কে আসে? ভয় বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক ঢিপ ঢিপ না করে পারলে না। এই ভীষণ দুর্যোগের রাত্রে 1 পদ লোকের পায়ের শব্দ শোনবার জন্যে প্রস্তুত ছিলুম না। এই পোড়ো সমাধি তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্ত স্বরে বললে, ওই যে আসছে, এদিকেই আসছে, আমাদের দিকেই আসছে। ওই যে আসছে তাকে দেখতে কেমন ধারা? তার চেহারা কি আমাদেরই মতো? হঠাৎ দালানের ভেতরে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি। উপরে নিচে ডাইনে বামে ঘুরে ঘুরে জ্বলে আর নিবে উঠতে লাগলো যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। ধুপ ধুপ শব্দ খুব কাছে। পাগো
বাবা গো বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের ওপর থেকে বাইরের দিকে লাফ মারলে। যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকের নিরন্ধ্র অন্ধকারের মধ্যে সভয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলুম। তখনও শান্ত হয়নি বৃষ্টি স্নাত কালো রাত্রি, তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ। কেমন করে বাসায় ফিরলুম সে কথা না বলাই ভালো। বৃষ্টি থেমেছে, মেঘ ভেদ করে রোদের একটি সোনালি রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে। বললুম, বিপিন, কাল আমরা মিছেই ভয় পেয়েছিলুম। তাই নাকি? বেশ, পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলুম, কিন্তু অমন সময়ে গোরস্থানের দরজা খুললে কে? দরজা কেউ খোলেনি, দরজায় কেউ ধাক্কা মেরেছিল। হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাবার জন্যে ওখানে আশ্রয় নিতে এসেছিল। ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গোজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল। তারও কি একটা পা নেই? থান কালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল। হয়তো কারুর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিলুম। তাই যদি তোমার বিশ্বাস, তাহলে আজকের রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারো। পাগল, গোরস্থান কি জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা? বিপিন ঠোঁট টিপে একটুখানি হাসলি, আর কিছু বললেন না। শুনছিলেন নবাবগঞ্জের সমাধি। শুরু হচ্ছে আজকের পরিবেশনার অন্তিম গল্প, রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না, থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? ঠিক উল্টো, তারা গোঁড়া শাক্ত, বুঝলে। তবে ছিপের এমন অপমান কেন? আরে, মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি। হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। ও, তা তোমাদের দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানা বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে ওই পুকুরের রুই কাতলের সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছ ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়। আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না।
তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন। আচ্ছা, ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না, বুঝলে। এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। ধুস, যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লী গ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচে ছিল মানধাতার যুগে, একেলে যুগে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সে ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। কেন নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি বড় ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। আরে বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিদিকে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে দেখে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, বুঝলে? সন্তোষ মাথা নেড়ে বললে, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালা বন্ধ, কারোর প্রবেশ অধিকার নেই। আচ্ছা বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানা পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরে এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকুলি, তরুকুঞ্জের পত্র মর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান। সুন্দর। গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছি।
সন্তোষ গিয়েছে রাত্রে নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারি। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময় চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? আপনি কে? আগে জমিদার বাবুর অতিথি। পূজারি 2 চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বললেন না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুতপদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণি মুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেন্দারা, 2খানা টুল, দেওয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাঘি মাছের অভাব। ফেলোটোপ, তোলো মাছ, কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে। এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আরেকবার চলো আকাশের চাঁদ মুখ দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ। মেঝের উপর দিয়ে হড় হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালা বন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢোকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, সন্তোষ, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলে কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরে শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয় এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চলো তো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি না, কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে।
ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে অমন জল তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালো। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভেতরে। ক্রমে আমার বুকের উপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর চেয়ে বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানে এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করল আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে। প্রচন্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরো খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আরেক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, সন্তোষ, আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, ভয় নেই, ভয় নেই। তুমি তুমি ওই লোকটিকে দেখো, ওই লোকটিকে আগে দেখো, দেখো ওর অবস্থা বোধহয় শোচনীয়। যাও যাও, ওকে দেখো। মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলুম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। নাট্যরূপ প্রদান শুভঙ্কর দেবনাথ, শব্দ সংযোজন ও আবহ নির্মাণ দেবদত্ত, প্রচ্ছদ অঙ্কন সুজয় গুপ্ত, মুখ্য উপদেষ্টা, নির্দেশনা ও পর্ব পরিচালনা নীল রাহা, বিভিন্ন চরিত্রে নীল রাহা ও সিস্টার পার্কার, সমগ্র পরিবেশনায় টিম ভৌতিক বাঙালি।